জেরিন আক্তার রাশেদ চৌধুরী। নিজের রুমে পা রাখতে না রাখতেই রাজ এসে হাজির। রুমে ঢুকতে ঢুকতে তার বাবাকে বলে, বাবা, তোমার সাথে আমারও কিছু কথা আছে। রাশেদ চৌধুরী দাঁড়ালেন। রাজ তার বাবার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা, তুমি কি কিছু লুকোচ্ছ আমাদের থেকে? রাশেদ চৌধুরী গম্ভীর স্বরে বলেন, কি লুকোবো তোমাদের থেকে? রাজ তপ্ত শ্বাস ফেলে বলে, বাবা, তুমি রাদীপের সাথে যা যা কথা বললে তা আমার কানেও একটু হলেও এসেছে। রাদীপ রাহাকে না পেলে কি বলতে চায় সবাইকে। আমার মনে হচ্ছে তোমার আর রাদীপের সাথে পুরনো ঝামেলা রয়েছে, যা এখন রাহা নিখোঁজ হওয়ার সাথে সাথে রাদীপ সবাইকে বলতে চায়। রাশেদ চৌধুরী কপালে ভাঁজ এনে বলেন, রাদীপের সাথে আমার কোনো ঝামেলা হবে? ও রাহার নিখোঁজ হওয়ার কথা শুনলেই কথাগুলো বলেছে, আর ও মিষ্টিকে ছেড়ে যাওয়ার পরে তা আমাদের সাথে ভালো করে কথাই বলে নাই। রাজ তার বাবার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে তার বাবা কিছু লুকোচ্ছে, যা বড় একটা ধাঁধা মেরে মারা হচ্ছে রাজের কাছে। রাজ মনে মনে ভাবল, না, এইভাবে বাবার থেকে কোনো কথা জানা যাবে না। আমাকে রাদীপের সাথেই যোগাযোগ করতে হবে। কিন্তু রাদীপ কি আমার সাথে কথা বলবে? রাজ কথাগুলো মনে মনে আওড়িয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি আমাকে কি জন্য ডেকেছ? রাশেদ চৌধুরী বললেন, আমাদের এখন থানায় যেতে হবে, আরও লোক লাগতে হবে, রাহাকে খুঁজে বের করতে হবে। রাজ আর কথা বাড়ায় না, বলে, আমি রেডি হয়ে গাড়ি বের করছি। যাও। রাজ রুম থেকে বেরিয়ে যায়। রাশেদ চৌধুরী ধপ করে বিছানায় বসে পড়ে। বারবার রাদীপের কথাগুলো কানে বাজছে। এর একটু পরই তিনি বের হয়ে গেলেন রুম থেকে। জাপানে বিকেলে দিকে রাহা নিজের রুমে বসেছিল। এমন সময় মেইড এসে নক করলো। আসবো? রাহার উত্তরে বলে, হ্যাঁ আন্টি, আসুন। মেইডটি ভিতরে ঢুকলো। হাতে ট্রে ফল কেটে নিয়ে এসেছেন। তিনি ট্রেটা বিছানায় রাখতে রাখতে বললেন, স্যার বলল এখন তোমার জন্য কিছু ফল নিয়ে যেতে, তাই সাথে সাথেই ফল কেটে নিয়ে এলাম, খেয়ে নিও। রাহার অনীহা থাকার সত্ত্বেও হাসার চেষ্টা করে বলে ওঠে, ঠিক আছে। মেয়েটি চলে গেল। রাহা ফলের ট্রেটা সামনে নিয়ে একটা একটা করে মুখে দিল। রাজ তার বাবার সাথে থানায় থেকে দুপুরে পরপরই বাড়িতে ফিরল। রাশেদ চৌধুরী নিজের রুমে চলে গেল। রাজ রুমে না গিয়ে ডাইনিং রুমের সোফায় বসলো। সোফায় গা লাগিয়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে রইল। এমন সময় ডাইনিং রুমে প্রবেশ করলো রুবেল চৌধুরী। রাজ তাকে দেখা মাত্রই বসা থেকে উঠে দাঁড়ালো। তার সামনে এগিয়ে গেল কিছু বলার জন্য, কিন্তু রুবেল চৌধুরী দাঁড়ালেন না। রাজকে উপেক্ষা করে চলে গেলেন বাড়ির সদর দরজা দিয়ে। রাজ পেছন থেকে তাকে ডেকে উঠল, ছোট আব্বু, তুমি? রাজের পুরো বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই পেছন থেকে রোমানা চৌধুরী রাজকে বলে ওঠেন, রাজ, শোনো তো। রাজ পেছনে ফিরে তাকিয়ে আবার সামনে ঘুরতে দেখল রুবেল চৌধুরী চলে গিয়েছে। রোমানা চৌধুরী রাজের দিকে এগিয়ে এসে বললেন, রাজ, তোর ছোট আব্বুর মাথা ঠিক নেই, তোর উপর খুব রেগে আছে। এখন তোর ওনার সাথে কথা বলা ঠিক হবে না। রাজ রোমানা চৌধুরীর দিকে এগিয়ে আসতে আসতে বলেন, ছোট আব্বু, ছোট আম্মু রেগে আছে, এটা আমিও জানি, আর এজন্য আমিও দায়ী। তবে রেগে না থেকে একজোট হয়ে রাহাকে খুঁজতে হবে। এই বলতে বলতে রাজের মাথা এলো রাদীপের কথা। তৎক্ষণাৎ রুমানা চৌধুরীকে বলে ওঠে, ছোট আম্মু, আমায় একটা কথা বলবেন? রাদীপ আর আমার বাবার সাথে কি কোনো ঝামেলার কথা বা কাটাকাটি হয়েছিল মিষ্টিকে নিয়ে? আমি তো তখন বাড়িতে ছিলাম না, তুমি তো জানাবে।
রুমানা চৌধুরী ধীর গলায় বললেন, না, মিষ্টিকে নিয়ে তোর বাবা আর রাদীপের মাঝে কোনো কথা কাটাকাটি করতে তো দেখিনি। এই শুনে রাজের কেমন একটা খটকা লাগছে। সে তার ছোট আম্মুকে সোফায় বসতে বলে। রুমানা চৌধুরী বসলেন। রাজ তার পাশে বসে বলে ওঠে, ছোট আম্মু, রাদীপ যেদিন মিষ্টিকে অস্বীকার করেছিলেন সবার সামনে, সেই দিনের পুরো ঘটনাটা আমায় বলতে পারবে? রুমানা চৌধুরী লম্বা একটা শ্বাস ছেড়ে বললেন, সেই দিন আমরা সবাই এখানে বসে কথা বলছিলাম। মিষ্টিকে সেই দিন দেখতে এসেছিল তোর বাবার বন্ধুর ছেলে। মিষ্টিকে যখন আমরা বললাম ছেলে পছন্দ হয়েছে কিনা, মিষ্টি জানিয়েছিল তার পছন্দ হয়নি। সে কাউকে ভালোবাসে, আর সেটা রাদীপকে। রাদীপ সেই দিন বাড়িতে ফেরার সাথে সাথেই তোর বাবার সাথে কথা বলতে গিয়েছিলাম। আর এরপরই রাদীপ সবার সামনে এসে বলেছিল, আমি মিষ্টিকে ভালোবাসিনি। বাবা ওকে বিয়ে করার কোনো আশায় দেখেনি। এইটুকুই বলেছিল রে। আর এই নিয়ে মিষ্টি আর কোনো কথাই বাড়ায়নি। পরের দিন বাড়ি থেকে চলে গিয়েছিল। আর রাদীপ জাপানে চলে গিয়েছিল। আমরা দুজনকে অনেক জিজ্ঞাসা করেছি যে তোরা যদি ভালোবেসে থাকিস তাহলে বিয়ে দেব, কিন্তু রাদীপও রাজি না আর মিষ্টিও রাজি না। এই শুনে যেন রাজের কাছে বিষয়টা আরও ঘোলাটে লাগছে। তার বাবা রাদীপের সাথে কথা বলার পরই রাদীপ সবার সামনে অসম্মানিত জানিয়েছিল। তার বাবাও কেমন মানুষ, যে মেয়েকে অস্বীকার করেছে তাও কেমন ঠান্ডা মেজাজে রয়েছে। সেভাবে তো রাদীপের বকাঝকা বা তার ছোট আব্বুর সাথে ঝামেলা করার কথাও ছিল। তাহলে কি তার বাবাই রাদীপের মিষ্টি থেকে আলাদা করার পেছনে কিছু করেছে? রাদীপ এই কথাগুলো ভাবতে ভাবতে তার ছোট আম্মুকে বলে, ছোট আম্মু, মিষ্টি কোথায়? মিষ্টি রাহার কিছু বান্ধবীর বাড়িতে গিয়েছে, যদি কোনো খোঁজ জানতে পারে। ও মিষ্টি বাড়িতে এসে আমার রুমে পাঠিয়ে দিও। আমি রুমে গেলাম। ঠিক আছে। রাত চলে গেল সিঁড়ি দিয়ে উপরে। নিজের রুমে এসে কাভার থেকে জামা কাপড় আর বিছানা থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার নিয়ে বের হলো। একটা হাতে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে আরেক হাত দিয়ে ফোনটা নিল হাতে। রাদীপকে কল দেওয়ার সিদ্ধান্ত নিল। রাদীপকে নাম্বার যেতেই কল দিবে এমন সময় মিষ্টি এসে দাঁড়ালো তার রুমের সামনে। ভাইয়া, আমায় ডেকেছিলে? রাজ ফোন বিছানায় রেখে মিষ্টিকে বলে, আয়। মিষ্টি রুমের ভিতরে এসে দাঁড়ায়। রাজ মিষ্টিকে বলে, রাহার বান্ধবীর বাড়ি গিয়েছিস? কোনো খোঁজ জানতে পেরেছিস? না ভাইয়া, ওরা কোনো খোঁজ দিতে পারেনি। আর ওরা বলল রাহা নাকি কয়েকদিন ধরে ওদের কাছে কারো সাথে কোনো যোগাযোগ করেনি। এই শুনে রাজ বলে, ও, এই কথা জানাতেই তোকে ডেকেছিলাম। আর কফি বানিয়ে নিয়ে আয় তোর আমার জন্য। মিষ্টি মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে। মিষ্টি চলে যেতেই রাজ পুনরায় ফোনটা হাতে নিল। রাদীপের নাম্বারে কল দিল, তবে রাদীপ কল ধরেনি। রাদীপ নিজের রুমে ফোনটা রেখে নিচে ছিল। এদিকে রাদীপ ফোন না ধরায় খানিকটা রেগে গেল রাজ। বিছানায় ফোনটা ছুঁড়ে মারল। ভাবতে লাগলো রাদীপ হয়তো রেগে মাথায় তার ফোনটা ধরল না। আবারও ভাবলো হয়তো রাদীপ কাজে আছে। এর একটু পরই মিষ্টি এসে কফি দিয়ে গেল। রাহা ড্রয়িং রুমে এসে বসলো। রাদীপও সেখানে এসে টিভি ছিল। রাদীপ রাহার চোখ মুখের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, কিরে, বারের জন্য মন খারাপ হচ্ছে? রাহা নিচু গলায় বলে, রাদীপ খানিকটা হেসে বলে, জানিস, এখন তোকে ওরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তোকে খুঁজতে এই প্রান্তে থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছে। দেখেছিস, ওরা দাঁত থাকতে দাঁতের মূল্য দেয়নি, আর এখন ওরা তোকে পাগলের মতো খুঁজছে।
রাহা নিশ্চুপ হয়ে আছে। রাদীপ বাঁকা হেসে বলে, তুই চলে আসার পরে সবার মনে হয়েছে যে তোকে বউ বানাবে। আবার তোর আজ রাজের সন্তান আসতে চলেছে বলে কি খোঁজাখুঁজি। আর রাজ, ওর তো রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ও না জেনে বুঝে সাপের লেজে পা দিয়েছে। এখন তো ওর একটু শান্তি পেতেই হয়। রাহা ভাইয়ের কথা বুঝতে পারল না। গোল গোল চোখ তাকিয়ে রইল। রাধি পায়সী ভঙ্গিতে গা এলিয়ে দিয়ে বলে, রাহা, শুধু দেখে যা, সব বুঝতে পারবি। আমি সেই দিন বাড়ি থেকে চলে এসেছিলাম, এর পেছনে ওই রাশেদ চৌধুরী রয়েছিল। কত রাত ঘুমায়নি ওদের, এখন ঘুম নেই। আমি যতটা পুড়েছি ততটাই ওদের পুড়তে হবে। রাহা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি আর ফিরতে চাও না? রাদীপ তপ্ত শ্বাস ফেলে বলে ওঠে, এ জন্মেও না। এই বলে রাদীপ সোজা হয়ে বসে রাহার দিকে তাকিয়ে বলে, রাহা, রাজ আমার ঘটনা না জেনে তোকে দূরে সরিয়ে দিয়েছে। এখন আবার তোকে ফিরে পেতে চাই। তুই কি ওর কাছে ফিরে যেতে চাস? দেখ, জীবনটা তোর সাথে, রাজের বাচ্চাটাও তোর সাথে। তুই যদি ফিরে যেতে চাস তাহলে আমি তোকে আটকাবো না। রাহা কি উত্তর দিবে দোটানা পড়ে গেল। একদিকে এখনো জানতে পারেনি তার ভাইয়ের সাথে কি হয়েছিল, যার কারণে তার ভাই বাড়ির কারো সাথে কথা বলে না বা কোনোদিন বাড়িতে ফিরতেও চায় না। নিশ্চয় তার বড় আব্বু তার ভাইয়ের সাথে অন্যায় কিছু করেছে, নাইলে তার ভাই নিজের বাবা মায়ের থেকে দূরে কোনো চলে এলো। আরেকদিন রাজ তাকে পাগলের মতো খুঁজছে। রাহা দোটানা পড়ে গেল। চোখ বেয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। রাহা কোনো কথা না বলে উঠে চলে গেল উপরে। রাদীপ রাহার যাওয়ার পরে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজে বলে, আমার সাথে যা হয়েছে এর কোনো কিছুই তোর সাথে হতে দেব না। তুই ফিরে যেতে চাইলে আমি তোকে আটকাবো না। তুই বোঝ কি করলে তুই ভালো থাকবি। তবে চাই তুই রাজের কাছে ফিরে যা। তুই একা একা কেমন করে তোর বাচ্চাকে মানুষ করবি? রাজকেও তোর প্রয়োজন। রাহা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে বালিশ সে মুখে গুজে দুকড়ে দুকড়ে কাঁদছে। কী বা করবে এখন? রাদীপ নিজের রুমে এসে ফোনটা হাতে নিতেই দেখতে পায় রাজের নাম্বার থেকে কল এসেছে। রাদীপ কল ব্যাক করার মতো আগ্রহ দেখালো না। ফোনটা পকেটে ভরে চলে গেল রুম থেকে। রাজ সারাদিন বাড়িতে রইল, ভাবতে লাগলো এই ঘটালো বিষয়টা, কিন্তু উত্তর মিলছে না। না তার বাবার থেকে কোনো উত্তর পাচ্ছে না। রাদীপ এখনও কল দিচ্ছে। রাজ বিছানার পাশে সাইড টেবিলে ড্রয়ার খুলে রাহার চিঠিটা বের করলো। খুব মনোযোগ দিয়ে পড়ল চিঠিটা। কয়েকবার পড়ার পরে কেমন একটা সন্দেহ হলো। রাহা একা একা কোথায় গিয়ে থাকবে? বয়সও তো তেমন নয় যে নিজের সারভাইভ করবে। এর পেছনে কেউ নেই তো? সে হয়তো রাহাকে যেতে সাহায্য করতে পারে। এমনও তো হতে পারে যে রাহা তার সাহায্য নিয়ে লুকিয়ে আছে। কথাগুলো রাজ ভাবতে ভাবতে গম্ভীর ভাবনায় তলিয়ে গেল। এর কিছুক্ষণ পরই রাজ নিজের রুম থেকে বেরিয়ে গেল রাহার রুমে। রুমটায় ঢুকে লাইটটা অন করলো। রুমটা স্বাভাবিকভাবে গুছিয়ে রেখে গিয়েছে, কোনো জিনিসপত্র এদিক সেদিক নেই, সব ঠিক আছে। রাজ এগিয়ে এসে বিছানায় বসলো। বিছানার সাথে ল্যাম্প টেবিলের নজর দিল। ড্রয়ার খুলে দেখলো কোনো কিছু আছে নাকি। রাজ বিছানায় সাইড টেবিলের ড্রয়ার থেকে তেমন কিছু পেল না। নিচের ড্রয়ারটা খুলতে চোখে পড়ল প্রেগন্যান্সি কিট। এটা নয়, কয়েকটা। রাজ সবগুলোই হাতে নিল। সবগুলোই পজিটিভ। রাজ সেগুলো হাতে নিয়ে অঝরে কেঁদে উঠল। নিজের প্রতি নিজেই মাতৃত্ব রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে। নিজের থেকে যে ভুলটা করেছে তার জন্য আফসোসে কোনো শেষ নেই।
না তার বাবার থেকে কোনো উত্তর পাচ্ছে, না রাহার কোনো খোঁজ মিলছে। পরের দিনও ঠিক এইভাবেই চলল। সন্ধ্যার পরপরই রাজ থানা থেকে বাড়িতে ফিরল। রাহা আজকেও কোনো খবর পাওয়া যায়নি। রাজ ড্রাইভ করতে করতে এর মাঝে আবার রাদীপকে কল দিয়ে যাচ্ছিল। কয়েকবার কল দেওয়ার পর রাদীপ কল রিসিভ করলো। রাজ কিছু বলার আগেই ওপাশ থেকে রাদীপ গম্ভীর গলায় বলে, রাহাকে পেয়েছিস? রাজ গাড়ি থামায় রাস্তার সাইডে। এরপরে বলে, রাদীপ, রাহাকে পাইনি। আর তোকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি, তুই কল ধরছিস না কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। রাদীপ আগের মতো করেই বলে, রাহার ব্যাপারে কোনো কথা হলে বল, এছাড়া অন্য কোনো কথা বলার আমার কোনো আগ্রহ নেই। আর 24 ঘন্টা সময় দিয়েছিলাম, এর মধ্যে তোর বাপ ছেলে মিলেও রাহাকে খুঁজে পাসনি। এই শুনে রাজ থমথমে গলায় বলে, রাদীপ, কথাটা আগে শোন। রাহা কারো সাহায্য নিয়ে লুকিয়ে আছে, যার জন্য আমরা এত খোঁজ করার পরও পাচ্ছি না। আর তোকে যা বলতে চেয়েছিলাম, আমার মনে হচ্ছে তোর আর বাবার মাঝে কিছু একটা চলছে, যা আমি বা কেউ জানি না। রাদীপ বাঁকা হেসে বলে, বুদ্ধি খাটিয়ে যখন এই পর্যন্ত জানতে পেরেছিস, তাহলে এর পরেও জানতে পারবি। রাজ বলে, রাদীপ, তুই আমাকে বল, বাবার কিছু বলেছিল তোকে? বা বাবার কোনো অন্যায় কিছু করেছিল তোর সাথে? এইটুকু শুধু তুই বল, আর কিছুই জানতে চাইবো না। আমার মনে হচ্ছে এর উত্তর পেলেই আমি রাহার কোনো না কোনো খোঁজ পাবই। রাদীপ দাঁতে দাঁত চেপে পিষে বলে, তোর বাপ শুধু অন্যায় কিছুই করেনি রে। তোর বাপ আমাকে তিলে তিলে শেষ করতে চেয়েছিল। আমি কিছুই বলবো না, তুই তোর বাপের থেকেই শুনে নিস। এরপর নিজেই বুঝতে পারবি তুই না জেনে কি নিয়ে প্রতিশোধ নিতে গিয়েছিলিস। আর রইল রাহা, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সব জানতে পারলেই রাহার কোনো না কোনো খোঁজ তুই পাবি। এমনকি রাহাকে কোথায় যেতে পারে, কি করতে পারে, সব তোর কাছে এসে পড়বে। এই কথাগুলো শুনে রাদীপ মনে মনে বলল, আমি আর তোকে রাহার থেকে দূরে রাখতে পারবো না। একটু সময় দে, আমি বলে দেব রাহা আমার কাছে। রাজ এবার বেশ বুঝতে পারছে পুরো বিষয়টা তার বাবাই আয়ত্তে নিয়েছিল। এমনকি রাদীপের বাড়ি থেকে চলে যাওয়ার জন্যই তার বাবাই দায়ী। এখন রাদীপের সাথে কি হয়েছিল সেটা আগে জানতে হবে। এরপরে রাহার কোনো না কোনো খোঁজ মিলবেই। রাদীপ আর কোনো কথা বলল না, কল কেটে দিল। রাজ দ্রুত গাড়ি স্টার্ট দিল। ধীরে ধীরে চোখ মুখে রাগ বেড়ে চলেছে। আজ এর একটা সমাধান তার বাবাকে করতেই হবে। তার কেমন একটা পাগল পাগল লাগছে। প্রথমত রাহাকে পায়নি, আর দ্বিতীয়ত রাদীপ আর তার বাবা। রাজ আধা ঘন্টার মধ্যে বাড়িতে চলে এলো। উন্মাদের ন্যায় বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকেই উচ্চ কণ্ঠে নিজের বাবাকে ডাকতে লাগলো। রাশেদ চৌধুরী নিচে নেমে এলেন। সাথে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরীও এলেন। রুবেল চৌধুরী সিঁড়ির উপরে গম্ভীরে দাঁড়িয়ে রইল। রাজ তার বাবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, বাবা, রাদীপ এর বাড়ি থেকে কেন চলে গিয়েছিল আজ? আর আমায় মিথ্যে বাহানা দিও না, আমি অবুঝ নই বাবা। আমি রাদীপের থেকে শুনেছি। আমায় আজ সত্যিটা বলো, রাদীপ কী কারণে চলে গিয়েছে? রাশেদ চৌধুরী কিছুটা ঘাবড়ে গেলেন, তবুও বুকে সাহস নিয়ে ঝুঁকিয়ে বললেন, রাদীপ কী কারণে চলে গিয়েছে তুমি জানো না? নিজে থেকেই তো চলে গিয়েছে। রাজ তপ্ত গলায় বলে, বাবা, রাদীপের চলে যাওয়ার পেছনেও নিজেই ছিল না, তুমি ছিলে। আর সবার সামনে বোঝাচ্ছ রাদীপ নিজে থেকেই চলে গিয়েছে। না বাবা, আমি সব ধরতে পেরেছি। তুমি বলো কেন রাদীপ চলে গিয়েছে। আমার জাস্ট
পাগল পাগল লাগছে। এই রাহাকে পাচ্ছি না, আর রাদীপের কথাও উত্তর পাচ্ছি না। তুমি প্লিজ আমাকে রাদীপের বিষয়টা ক্লিয়ার করো। আমার বিশ্বাস আমি এর মাঝেই রাহার খোঁজ পাবো। রাশেদ চৌধুরী সোফায় বসলেন। রাজ এই দেখে যেন আরও রেগে গেলেন। চলবে,